এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতই কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প সমাপ্তি। সেদিন সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। অনিমেষ তার সকালের গানের রেওয়াজ সেরে অফিসের কাজে বসার জন্য তোড়জোড় করছিল। এমন সময় ওর খেয়াল হলো পাশের ফ্ল্যাটের নতুন অতিথি, অর্থাৎ তার নতুন প্রতিবেশিনীর সঙ্গে চট করে আলাপটা সেরে আসা যেতে পারে। এই মনে করে নিজের ঘর থেকে বেরিয়ে দরজায় তালা লাগিয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে নক করল অনিমেষ। দরজা খুলে বেরিয়ে এলেন এক যুবতী। বয়স আন্দাজ 25-26, চোখে চশমা, কপালে চিন্তার ভাঁজ। তার মুখ দেখে অনিমেষের মনে হলো ভদ্রমহিলা তার আগমনে মোটেই খুশি হননি। এক্সকিউজ মি। হ্যাঁ, কি ব্যাপার? নমস্কার, আমার নাম অনিমেষ ব্যানার্জি। আপনার পাশের রুমে এই ফ্লোরেই থাকি, আপনার প্রতিবেশী। এতদিন এই ফ্লোরে একাই ছিলাম, আপনি তো বোধহয় গত পরশু এলেন দেখলাম, তাই ভাবলাম প্রতিবেশী হিসেবে একবার আলাপ করে আসি। বলছি, আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ, আসলে আমি খুব ব্যস্ত, অনেকগুলো খাতা দেখা বাকি আছে, অনেক কাজ আছে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি টিচার বুঝি? কোন সাবজেক্ট? প্রফেসর, কেমিস্ট্রি। বাহ। আপনার কি আর কিছু জানার আছে? না মানে আমি তো এমনি হঠাৎ করে একটা অল্প বয়সী শিক্ষিত মেয়েকে দেখলে কথা বলতে চলে আসতে ইচ্ছে করে না? হ্যাঁ, না না, আই এম এক্সট্রিমলি সরি। আপনি যা ভাবছেন তেমনটা কিন্তু নয়। আমি আপনার প্রতিবেশী হিসেবেই আপনার সঙ্গে আলাপ করতে এসেছিলাম, তাছাড়া আর কিছু নয়। আচ্ছা যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আমি চলি, নমস্কার। ভদ্রমহিলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনিমেষ সোজা নিজের ঘরের দরজার সামনে গিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে নিজের বাড়িতে ঢুকে গেল। অনিমেষ বরাবরই ঠান্ডা মাথার ছেলে। হুটহাট রাগ দেখানো বা মেজাজ গরম করা তার স্বভাব নয়। হয়তো বা তার জীবন, তার বড় হয়ে ওঠার পরিবেশ, এসব কিছুই ওকে এরকম করে দিয়েছে। তাই অনিমেষ ভাবল, ভদ্রমহিলা হয়তো একটু রুড, সে ঠিক আছে, সবাই তো আর সমান হয় না। আর আমি তো নেহাত প্রতিবেশী হিসেবেই আলাপ করতে গেছিলাম, উনি আমায় ভুল বুঝলে তো আমার কিছু করার নেই। হয়তো ওনার কোনো বাজে পাস্ট এক্সপিরিয়েন্স আছে যার জন্য উনি এরকমটা বললেন। হ্যাঁ, আর সত্যিই তো কাজের সময় বিরক্ত করলে কারই বা ভালো লাগে, আমারই যাওয়াটা ঠিক হয়নি। এইসব ভেবে নিজের মনকে বুঝিয়ে অফিসের কাজে বসলো অনিমেষ। ওয়ার্ক ফ্রম হোম জব তার। যখনই এরকম কোনো ঘটনা ঘটে বা এইরকম কোনো পরিস্থিতি হয়, অনিমেষ নিজের সঙ্গে নিজে কথা বলে তার সুরাহা করে নিয়ে শান্ত মনে নিজের কাজকর্ম ইত্যাদি করে। সেদিন সন্ধ্যায় অনিমেষের একটা গানের অনুষ্ঠান ছিল। অনিমেষ নিজে গান করার পাশাপাশি গান শেখায়ও। প্রচুর স্টুডেন্ট অনিমেষের কাছে গান শিখতে আসে। একটা ব্যাচে অত স্টুডেন্ট ধরে না বলে 3টে ব্যাচ করতে হয়েছে। বিশিষ্ট শিল্পী হিসেবে অনিমেষের কলকাতা শহরে বেশ একটা পরিচিতি হয়েছে। আসলে গান অনিমেষের প্রাণ। অনিমেষের জীবনের সঙ্গে সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। এটা অনিমেষ খুব ভালোভাবেই জানে, আর তাই ও ভালোবেসে গান গায়, যত্ন করে সবাইকে গান শেখায়।
সেদিন সন্ধ্যার অনুষ্ঠানে যাওয়ার জন্য অনিমেষ নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে তালা লাগিয়ে লিফটের দিকে যেতে গিয়ে দেখল তার নতুন প্রতিবেশিনী লিফটের দরজার সামনে অপেক্ষা করছে। সঙ্গে আরেকজন বয়স্ক মহিলা। দুজনকেই অনিমেষ চেনে, বা বলা ভালো দূর থেকে দেখেছে। ওদের দিকে না তাকিয়ে অনিমেষ সিঁড়ির দিকে এগিয়ে গেল। এমন সময় সকালবেলার ভদ্রমহিলা বললেন, এ কি আপনি সিঁড়ি দিয়ে যাচ্ছেন কেন? 3 জন তো লিফটে হয়ে যাবে, চলে আসুন। না না না, ঠিক আছে, ধন্যবাদ, আপনারা লিফটে যান, আমি সিঁড়ি দিয়ে চলে যাব। এই বলে ওদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনিমেষ তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সকল দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আপনারা অনেকেই যার কণ্ঠ শুনবেন বলে অধীর আগ্রহে বসে আছেন, সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিমেষ ব্যানার্জিকে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। অনিমেষ বাবুর জন্য একটা জোরে হাততালি। ধন্যবাদ আপনাদের সকলকে। আজ আমারই কম্পোজ করা একটা ছোট্ট পিস আমি আপনাদের সকলকে শোনাবো। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে দেবেন। गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, शंकर सुवन भवानी नंदन, शंकर सुवन भवानी नंदन, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन। এই শর্মি, চল তো, বাইরে ভ্যাপসা গরম, বৃষ্টিটা হয়ে আরও যেন গরমটা বাড়িয়ে দিয়েছে। চল এই হলটায় ঢুকি, খানিকক্ষণ ঠান্ডায় বসা যাবে। কি যে বলিস না প্রীতি, আমার থেকে তুই অনেক ভালো নাচিস, তারপর আমাদের নাচের গ্রুপের তুই লিডার। দেখ, তোকেই হয়তো পছন্দ হয়ে যাবে কারোর। চল ভিতরে চল। ভেতরে ঢুকে শর্মিষ্ঠা দেখল সকালে সেই ভদ্রলোক একেবারে স্টেজে। बुद्धि विधाता विद्यावारिधि, बुद्धि विधाता, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, सिद्धि सरल गज बदन विनायक। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। প্রীতি শর্মিষ্ঠার কানে কানে বলল, শর্মি, আরে এই শর্মি, হ্যাঁ, আরে কোথায় হারিয়ে গেলি তুই? বাড়ি যাবি না? কত রাত হয়েছে দেখেছিস? যাব একটু পরে। শোন না, বাড়ি থেকে ফোন করেছিল, মায়ের শরীরটা না খারাপ করেছে, আমি বেরোলাম, তুই সাবধানে বাড়ি যাস কিন্তু। শর্মিষ্ঠা তখন স্টেজ থেকে নেমে আসা সেই ভদ্রলোকটিকে দেখছেন, যাকে ঘিরে মানুষের ভিড়। অনেকে ছবি তুলছে, অনেকে সই চাইছে। সেই সব মিটিয়ে অনিমেষ এবার বেরোতে উদ্যত হলো। শর্মিষ্ঠাও তাড়াতাড়ি বেরিয়ে এলো হল থেকে। আজ অনিমেষ বেশ খুশি। সত্যি আজকের অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছে। প্রতিবারই অনিমেষ চেষ্টা করে আগের বারের থেকে যাতে আরও ভালো অনুষ্ঠান করতে পারে, আরও ভালো গান গাইতে পারে। বাইরে বেরিয়ে অনিমেষ দেখল বেশ জোরে বৃষ্টি পড়ছে। রাস্তায় জনমানব নেই বললেই চলে। ফোন বার করে ক্যাব বুক করতে গিয়ে দেখল নেটওয়ার্ক নেই। ব্যাস, এবার আর কি, হেঁটেই হয়তো বাড়ি ফিরতে হবে। সেই উদ্দেশ্যে অনিমেষ পা বাড়াতে যাবে এমন সময় অনিমেষ দেখল সকালের সেই নতুন প্রতিবেশিনী। তিনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন তার পেছনে। এক্সকিউজ মি, শুনছেন? বাহ,
হাসলে তো ওনাকে খুব মিষ্টি লাগে, গালে টোল পড়ে। অনিমেষ সেটা লক্ষ্য করল। হ্যাঁ, এ কি আপনি এখানে? হ্যাঁ মানে ওই একটা কাজ ছিল। আপনি? আমার একটা অনুষ্ঠান ছিল, এবার বাড়ি যাব, কিন্তু ক্যাবটা না কিছুতেই বুক করতে পারছি না, নেটওয়ার্ক নেই কোথায়। আর যা অবস্থা তাতে মনে হয় না বাস ফাস কিছু চট করে পাবো, তাই ভাবছি হেঁটেই ফিরতে হবে। তার কোনো প্রয়োজন হবে না, হ্যাঁ মানে? আমার গাড়ি রয়েছে, দুজন তো একই জায়গায় যাচ্ছি, চলুন আমরা একসঙ্গেই যাই। না 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 না, আপনি ক্ষমা করবেন, আপনি যান, ওয়েদারটা ভালো নয়, সাবধানে গাড়ি চালিয়ে ফিরবেন। হ্যাঁ, আমি ঠিক ব্যবস্থা করে নেবো আমার কিছু, আপনি ভাববেন না। সকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে ইউনিভার্সিটির কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য একটু দুশ্চিন্তায় ছিলাম। তারপর আপনি যখন এসেছিলেন তখন আমি সেমিস্টারের খাতা দেখছিলাম, মেজাজটা এমনি বিগড়েছিল, আর সেই রাগটা না আপনার উপর দিয়ে, মানে আই এম ভেরি সরি। আমার ব্যবহার আর কথার জন্য আমি সত্যি সত্যি খুব দুঃখিত। আপনি প্লিজ আমার সঙ্গে চলুন, আপনাকে এখানে এভাবে একা রেখে আমি যেতে পারবো না। আচ্ছা বেশ, আমাকে ক্যাব বুক করে ফিরতে গেলে যে ভাড়াটা দিতে হতো সেটা বেঁচে গেল। থ্যাংক ইউ, চলুন। চলুন। দুজনে একসাথে গাড়িতে উঠে বসল। তবে অনিমেষ শর্মিষ্ঠার পাশে, মানে ড্রাইভার সিটের পাশে না বসে পেছনের সিটে এক কোনায় গুটিসুটি মেরে বসল। গাড়ি চলতে শুরু করলো। শর্মিষ্ঠা রিয়ার ভিউ মিররে অনিমেষকে ওইভাবে বসে থাকতে দেখে বলে উঠল, কতদিন গান শিখছেন আপনি? গান 5 বছর বয়স থেকে, 22 বছর হলো। অবশ্য এখন আর সেই অর্থে শিখি না বা শিখতে যাই নেই বলা চলে। হ্যাঁ, 22 বছর গানের সঙ্গে যুক্ত আছি এটা বলা যেতে পারে। আপনি তো অসাধারণ গান করেন। আজকে আপনার অনেক গুণমুগ্ধ শ্রোতাদের দেখলাম আপনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। আপনি কি এই অনুষ্ঠান দেখতেই এসেছিলেন? না না, ঠিক দেখতে এসেছিলাম বলে মিথ্যে কথা বলা হবে, ওই একরকম পরিস্থিতির মধ্যে পড়ে এসেছিলাম আর কি। ভাগ্যিস এসেছিলাম, নইলে তো। হ্যাঁ, কি বলছেন? না মানে আপনি আমার সঙ্গে আলাপ করতে এসেছিলেন সেটা তো হয়নি, তাই বলছি। আমার নাম শর্মিষ্ঠা সরকার, কেমিস্ট্রি প্রফেসর, সেটা তো আপনি জানতেন। আর আরেকটা সত্তাও আছে আমার। বিশিষ্ট নৃত্যশিল্পী, তাই তো? আমি জানি, রাদার আপনার নাচের অন্যতম বড় ভক্ত আমি। আপনাদের দলের নাম তো বোধ হয় নৃত্যিক, না? হ্যাঁ হ্যাঁ, বিকেলে যাকে আপনার পাশে দেখলাম লিফটের সামনে, উনি বোধ হয় গ্রুপ লিডার আপনাদের। ওনার নাচও খুব ভালো লাগে আমার। আসলে আপনাদের গ্রুপের প্রত্যেক মেম্বারই যে অসাধারণ সে বিষয় নিয়ে কোনো সন্দেহই নেই। তবে তার মধ্যেই আপনাকে আমার, মানে আমি বারবার লক্ষ্য করতাম দূর থেকে, মানে অডিয়েন্সে বসি। আর মাঝে মাঝে প্রীতি ম্যাম, মানে আপনাদের গ্রুপ লিডারকে দেখতাম। গান করি বলে যে অন্যান্য শিল্পকলার খোঁজ খবর রাখি না বা ইন্টারেস্টেড নই এমনটা কিন্তু নয়। জানেন তো, কতদিন আপনার অনুষ্ঠানের পর ভেবেছি যাই একবার সাহস করে বলে আসি যে আপনার শিল্পকলার প্রদর্শনীতে আমি যার পর নাই মুগ্ধ ও সমৃদ্ধ। কি কি অসাধারণ নৃত্য শৈলী আপনার, ও আপনার গোটা দলের, শুধু আপনার নয় গোটা দলটারই। কিন্তু কোনোদিনই সাহস করে উঠতে পারিনি। এই তো পরশুদিন যখন দেখলাম আপনি আমাদের ফ্ল্যাটে এলেন, তখন আর সামনাসামনি আলাপ করার লোভটা না সামলাতে পারিনি। মানে গতকাল তো সারাদিন শুধু ভেবেছি মানে যাব নাকি না, সবই এসেছে হয়তো গোছগাছ হচ্ছে, মানে এই করে আর যাওয়া হয়নি। আজকে কোনো রকমে সাহস জুগিয়ে গেছিলাম, আর ভাগ্যিস গেছিলাম। একজন মুগ্ধ দর্শক ও প্রশংসক ও সর্বোপরি প্রতিবেশী হিসেবে। আর সত্যি তো কাজের সময় বিরক্ত করলে কার ভালো লাগে বলুন তো? আই এম রিয়েলি সরি, মানে সকালের জন্য আই এম রিয়েলি সরি। যাই হোক, বাদ দিন। আজ প্রথম আমার গান শুনলেন? না, আগে দুবার শুনেছি রেডিওতে, কিন্তু আপনি যে সেই অনিমেষ ব্যানার্জি সেটা আজ সামনাসামনি দেখে বুঝলাম। নিন, এসে গেছি। থ্যাংক ইউ। বিশেষ করে আমার এই ক্যাব ভাড়াটা বাঁচিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
এবার থেকে রোজ ফ্রিতে আপনার গান শুনতে পারবো, এটাই তো অনেক। অনিমেষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শর্মিষ্ঠা নিজের ফ্ল্যাটে চলে যায়। পরদিন বিকেলে অনিমেষ তাদের বিল্ডিংয়ের ছাদে পায়চারি করছিল। এমন সময় নূপুরের শব্দে মুখ ফিরিয়ে দেখে ছাদে এসে উপস্থিত হয়েছে শর্মিষ্ঠা। অনিমেষকে দেখেই আবার সেই মিষ্টি হাসি ফুটে উঠল তার মুখে। ও, আপনি রোজ এই সময় ছাদে আসেন বুঝি? হ্যাঁ, এটা আমার বরাবরের অভ্যেস। বিকেলে তাই কোনো ক্লাস বা কাজ রাখি না খুব একটা, এই সময়টা একটু নিজের জন্য। বুঝেছি। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? বছর 5 প্রায় হবে। বাবা মা চলে যাওয়ার পর এই ফ্ল্যাটটা কিনে এখানেই উঠি। ও, কি হয়েছিল ওনাদের? কার অ্যাক্সিডেন্ট। আমাদের আদি বাড়ি কৃষ্ণনগর, নদিয়াতে। আমার জন্ম ওখানেই। তারপর বাবা কাজের সূত্রে কলকাতায় চলে আসেন। মাঝে অনেক আর্থিক সমস্যায় পড়েছিলাম আমরা, তাই ওই পুরনো বাড়ি জমি সব কিছু বিক্রি করে এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। তবে অভাব অনটন থাকলেও আমাদের সংসারে কিন্তু সুখ ছিল, জানেন তো। আমার গানের প্রথম হাতেখড়ি আমার মায়ের কাছেই। মা আমরা কলকাতায় আসার পর ওই বাবার ওই আর্থিক অনটনের সময় গান শেখানো শুরু করে। বাড়ি বাড়ি মা গিয়ে গিয়ে গান শেখাতো। আমাদের ভাড়া বাড়িতে আসলে অত স্টুডেন্ট বসানোর জায়গা ছিল না, তো একসময় বাবাদের ওই কারখানার কাজটাও বন্ধ হয়ে যায়। তখন মা একাই ছিল আমাদের ফ্যামিলির আর্নিং মেম্বার। বাবা প্রতিনিয়তই নতুন কাজের চেষ্টা করত, সঙ্গে ঘরের সমস্ত কাজ একা হাতে করত। রান্না বান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার সবই। কত কথা শোনাতো আমাদের আশেপাশের লোকেরা। আমার বাবা নাকি তেমন পুরুষই নয়। বাড়ির মেয়ে বাইরে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আনে, আর বাড়ির ছেলের কিছু করার সামর্থ্য নেই। পুরুষ মানুষ হয়ে জন্মেছে, রোজগার করার সামর্থ্যই নেই, কত কি শুনতে হয়েছে। কিন্তু আমার বাবা মা ছিল অন্য ধাতুতে গড়া মানুষ, জানেন। মা কখনো আমার বাবাকে ওই সময় কোনো রকম অপমান করা তো দূর, কোনো কষ্টই টের পেতে দেয়নি। এত ভালোবাসতো মা বাবাকে। আর বাবাও মাকে অপরিসীম ভালোবাসত। মার যাতে কষ্ট না হয় তাই বাড়ির সমস্ত কাজ সব কিছু গুছিয়ে রাখতো, যাতে মা এসেই হাতের কাছে প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যেত, মায়ের কষ্ট যাতে না হতো। আমি তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে সবই চান্স পেয়েছি। তো সংসারের ওই অবস্থা বুঝে আমিও টুকটাক টিউশনি শুরু করলাম। সঙ্গে ওই একটু এদিক ওদিক গান বাজনার জন্য ডাকও পেতাম। ছোট ছোট ক্লাবের অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার জন্য অনেক চেষ্টা, যোগাযোগ। কখনো সুযোগ পেতাম, আর কখনো না বলে দিত। মাকে বলতাম যে তুমি চিন্তা করছো কেন, তুমি চিন্তা করো না, আর তোমায় এত কষ্ট করতে হবে না। আমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে তোমাদের একটা নতুন বাড়ি গাড়ি সব কিনে দেবো, তোমাদের খেয়াল রাখবো, ভালো রাখবো। আর কটা দিনের কষ্ট মা। মাঝেই পড়াশোনা টিউশনের জন্য গানটা বেশ কিছুদিন বন্ধ হয়ে যায়। বাবা তারপর একটা অন্য কারখানায় কাজ জোগাড় করেছিল। কিন্তু আমরা তিনজন কখনো একে অপরের হাত ছাড়িনি কিন্তু। আর বাইরের লোকের কথা একদমই গুরুত্ব দিইনি। তাই আমরা ভালো ছিলাম। এবং তারপর তো আমি চাকরি পাই। বাবা মাকে সেদিন খবরটা দেওয়ার পর ওদের মুখের যে তৃপ্তির হাসিটা দেখেছিলাম, তা জীবনেও ভুলবো না। কিন্তু ওদের জন্য আর কিছু করার সুযোগ ভগবান আমায় দিলেন না। ওদের খুব ইচ্ছে ছিল বেনারস যাওয়ার, কাশি যাওয়ার, কিন্তু সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পারিনি। নিজেরও যাওয়া হয়ে ওঠেনি। চাকরি পাওয়ার পরের মাসে ডাক্তার দেখিয়ে ফেরার সময় কসবার কাছে একটা বাসের ধাক্কায় সরি, আসলে ছাদে এলেই আমার পুরোনো দিনের কথাগুলো একটু মনে পড়ে যায়। ওইসব দিনের কথাগুলো বারবার
সরি সরি, বাবা মায়ের প্রসঙ্গ ওঠায় অনেক কিছু বলে ফেললাম আমি একসাথে, সরি। নিজেকে সামলাতে অনিমেষ একটু সময় নিল। এইসব বলতে বলতে তার দু চোখ জলে ভরে উঠেছিল। শর্মিষ্ঠা কিন্তু এতক্ষণ সব মনোযোগ দিয়ে শুনেছে, একবারও কথার মাঝখানে অনিমেষকে আটকায়নি। সব শিল্পীদের জীবনেই বোধহয় এরকম একটা ইন্সপিরেশনাল স্টোরি থাকে। এই স্ট্রাগলের মধ্যে দিয়েই তো একজন শিল্পী প্রকৃত শিল্পী হয়ে ওঠে, ঠিক যেমন আপনি পেরেছেন। আমার জীবনটা না আপনার বা আপনার পরিবারের মতো এতটা স্ট্রাগলিং না হলেও আমারও নিজের মতো একটা স্ট্রাগল ছিল। বাবা মা আমার নাচটাকে কোনোদিনই সাপোর্ট করেনি, অথচ ছোট থেকে আমি নাচতে ভালোবাসতাম, সব কম্পিটিশনে প্রাইজও পেতাম। কিন্তু এটা নাকি কোনো কাজই নয়। আমার বিয়ের জন্য একবার ছেলে দেখতে এসেছিল। ছেলেটির বাবা কি করি বা প্রফেশন কি জিজ্ঞেস করায় আমি ইচ্ছা করেই বলেছিলাম নাচ করি, ওটাই প্যাশন, ওটাই প্রফেশন। তখন উনি বললেন, সে তো বুঝলাম, কিন্তু কাজ কি করেন? অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কেন, এটা কাজ নয় বুঝি? কি বলেছিলেন জানেন? বাড়ির বউ ধেই ধেই করে নাচবে এসব নাকি চলবে না। আর সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? বাবা এটাকে সাপোর্টও করেছিলেন, বলেছিলেন নাকি উনি ঠিকই বলেছেন। এরপর আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। যে বাড়িতে আমার প্যাশনের সম্মান নেই সেই বাড়িতে আমারও কোনো সম্মান নেই। তারপর বেশ কিছুদিন কলকাতায় ভাড়া থাকতাম, চাকরির চেষ্টা করতাম। ফাইনালি গত বছর প্রফেসর হিসেবে জয়েন করার সুযোগ পাই। তারপর পুরনো কিছু সেভিংস এটসেট্রা সব কিছু মিলিয়ে ফ্ল্যাটটা কিনে নিলাম, এখানেই সেটেল করে গেলাম। আচ্ছা, আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি আছি। ভেরি গুড। আপনার আপত্তি না থাকলে তাহলে চলুন একটু আইসক্রিম খেয়ে আসি। এটা আমার তরফ থেকে এটা ট্রিট। আপনি আইসক্রিম খান তো? হ্যাঁ, তা খাই, কিন্তু ট্রিট কেন? এই যে আমরা কোনো রকম জটিলতা বা সংকোচ ছাড়া একে অপরের জার্নির কথা, ভাবনা চিন্তার কথা একে অন্যের সাথে শেয়ার করলাম, দুজনেই দুজনের কথা মন দিয়ে শুনলাম। আজকাল তো এসব পার্ট মোটামুটি চুকে গেছে। এরকম গল্প, আড্ডা, এরকম চিন্তাধারার আদান প্রদান, এটাকেই সেলিব্রেট করার জন্য একটা ট্রিট। অনিমেষের গান আগে শুনলেও গতকাল সামনাসামনি শোনার পর আর তার সঙ্গে মানুষটার সাথে কথা বলা, আলাপ হওয়ার পর শর্মিষ্ঠা সত্যি মুগ্ধ। ওদিকে অনিমেষ প্রথম থেকেই শর্মিষ্ঠার ভক্ত ছিল, তাই এই একসাথে আইসক্রিম খেতে যাওয়া থেকে আস্তে আস্তে একসাথে ফুচকা খেতে যাওয়া, একসঙ্গে বিরিয়ানি খেতে যাওয়া, অথবা একসঙ্গে একে অন্যের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাওয়া এবং সবশেষে একসাথে সিনেমা দেখতে যাওয়া পর্যন্ত গড়াতে মাস চারেকের বেশি সময় লাগলো না। সেদিন সকালে হঠাৎ শর্মিষ্ঠার বাড়ির কলিং বেলটা বেজে উঠল। শর্মিষ্ঠা দরজা খুলে দেখল অনিমেষ হাসি মুখে দাঁড়িয়ে আছে। নাও নাও, হয়েছে, এবার এসো ভেতরে। এত গানে গানে কথা বলে যে আমাকেও নেচে নেচে কথা বলতে হয়। বলবে, নিচে নিচেই কথা বলবে, ভালো হবে, হেভি হবে। নাচ আর গানের কম্বিনেশনটা কিন্তু অলওয়েজ বেস্ট, বুঝলে তো? যাই হোক, এবার বলো কেন ডাকলে? আজ বিকেলে এক জায়গায় নিয়ে যাব তোমায়, তোমার জন্য সারপ্রাইজ আছে, ভালো খবর আছে। সারপ্রাইজ? ভালো খবর? এই ব্যাপারটা কি গো? বিয়ে টিয়ে করছো নাকি? সেটা সময় হলেই জানতে পারবে। তুমি 4:30 নাগাদ রেডি হয়ে থেকো। নির্দিষ্ট গন্তব্যে যখন ওরা দুজন পৌঁছল, অনিমেষ তখন রীতিমতো অবাক। খুব সুন্দর করে একটা টেবিল সাজানো, মাঝখানে মোমবাতি জ্বলছে, চারিদিকে কেউ কোথাও নেই। টেবিলে অনিমেষের সব প্রিয় খাবার সাজিয়ে রাখা। এইসব কি ব্যাপার শর্মিষ্ঠা? মানে আমি তো... ধৈর্য ধরুন বৎস, সব জানতে পারবেন। এখন বসো তো, এসো।
দুজন একে অপরের মুখোমুখি বসল। শর্মিষ্ঠা ধীরে ধীরে বলল, আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই অনি। আমি তোমায় ভালোবাসি। শর্মিষ্ঠা যে এরকম কিছু বলবে অনিমেষ তা ভাবেনি। বেশ অবাক হলো সে। নিজেকে সামলে নিয়ে বলল, এ তুমি কি বলছো শর্মি? তুমি তো আমার ব্যাপারে সবটা জানো। তুমি তো জানো আমি খুব একা। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এরকম একজনের সাথে তুমি কেন তোমার জীবনটা কাটাবে বলো তো? মানে তুমি আরো ভালো কাউকে, আরো 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 কমফোর্টেবল কাউকে পাবে। তুমি তুমি ডিজার্ভ করো সেরকমই একজনকে। আর তুমি করো না, তাই তো? এতদিন তো তুমি অনেক কষ্ট করেছো অনি, অনেক কষ্ট পেয়েছো। আমাদের দুজনের কষ্ট একে অপরের সাথে কাটাকুটি করে সুখে পরিণত হবে, দেখো। আর তুমিও তো আমাকে ভালোবাসো, অস্বীকার করতে পারবে বলো? না, আমি অস্বীকার করছি না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। সেই অর্থে আমার জীবনে মায়ের পর প্রথম নারী তুমি, যার থেকে এত যত্ন, এত বিশ্বাস আর ভালোবাসা পেয়েছি। কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু নয়। শোনো, আমি খবর নিয়েছি, আমাদের ফ্লোরের ঠিক নিচের ফ্লোরেই একটা বড় ঘর আছে, দুজনের জন্য পারফেক্ট। তাই তোমার আর আমার একার ঘরগুলো ছেড়ে দিয়ে আমরা এবার থেকে একসাথে ওই ঘরে থাকবো। আমি সব কথা বলে নিয়েছি। বিয়েটা কদিন পরে করব, বাবা মাকেও তো জানানো দরকার। যাই হোক, সেসব দেখা যাবে। চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আজকে আমায় কেমন লাগছে বললে না তো? অন্যান্য দিন তো গানের মধ্যে দিয়ে অনেক কিছু বলো। অপূর্ব, মনে হচ্ছে স্বয়ং মা সরস্বতী আমার পাশে বসে আছেন। শর্মিষ্ঠা হাসিতে ফেটে পড়ল। টোল পড়া গাল দুটো মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকলো অনিমেষ। হাসতে হাসতে শর্মিষ্ঠা বলল, দেখো, মা বানিয়ে আবার পুজো করে ফেলো না, পাগল একটা। শিল্পী মানেই তো একটু একটু পাগল হয় নাকি? ও, তার মানে তুমি বলতে চাইছো আমিও পাগল, তাই তো? এই বলে শাড়ির খুঁটটা কোমরে গুঁজে এক বিশেষ বিচিত্র ভঙ্গিতে দাঁড়ালো শর্মিষ্ঠা। এইভাবে দাঁড়ানোর মানে অনিমেষ খুব ভালোভাবেই জানে। শর্মিষ্ঠা এবার ওকে তাড়া করবে, আর ধরতে পারলেই প্রচণ্ড সুরসুরি দেবে। আর অনিমেষের যে খুব কাতুকুতু লাগে শর্মিষ্ঠা সেটা খুব ভালো করেই জানে, আর তাই এই ব্যবস্থা। অনিমেষের কাছে এই সব কিছুই স্বপ্ন মনে হচ্ছিল, কিন্তু বাস্তব যে তাকে এত তাড়াতাড়ি এত বড় একটা ধাক্কা দেবে তার কোনো আঁচ সে পায়নি। এই ঘটনার এক সপ্তাহ পর অনিমেষ জানতে পারে মাস লে অফের কারণে অনেকের সঙ্গে তার চাকরিটাও গেছে। শর্মিষ্ঠা সব শুনে বলল, কোনো ব্যাপার না, একটা চাকরি গেছে, আরও 10টা পাবে। ও নিয়ে ভেবো না তো, তুমি শুধু চেষ্টাটা চালিয়ে যাও। আর এখন তোমার আমার বলে আলাদা কিছু নেই, সব আমাদের। আমার চাকরি তো আছেই, তোমার গানও আছে, দুজনের ঠিক চলে যাবে, চিন্তা করো না। বাই দ্য ওয়ে, তোমার যে ব্যাচমেট সঞ্জয় দা, বিয়ের সব অ্যারেঞ্জমেন্টস করার কথা কিন্তু বলে দিয়েছি তাকে। সঞ্জয় দা তো 4 বছর এলো এইসব ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ ভালোই করছে, তাই ওকেই বললাম সব অ্যারেঞ্জ করতে। হ্যাঁ, ভালো করেছো। বন্ধু বলতে তো একমাত্র ওই। আমাদের কঠিন সময়ে সঞ্জয়ের বাবা অনেক সাহায্য করেছিলেন আমাদের। কাকু গত হয়েছেন বেশ কয়েক বছর হলো, তখন থেকেই সঞ্জয়ের সাথে একটা সম্পর্ক আমাদের। সেদিন বিকেলে অনিমেষের গানের অনুষ্ঠান ছিল। অনিমেষ ও শর্মিষ্ঠা দুজনে একসঙ্গে যথাসময় শর্মিষ্ঠার গাড়িতে করে পৌঁছে যায়। সেদিন সকাল থেকেই অনিমেষের বেশ কাশি হচ্ছিল, কিন্তু আজকে শোটা খুব ইম্পর্ট্যান্ট, তাই অনিমেষ না বলেনি। নমস্কার, সরি, নমস্কার। আপনাদের অনুমতি নিয়ে আমি আজকের নিবেদন শুরু করব। আই এম এক্সট্রিমলি সরি, আজকে গলাটা একটু। আমি শুরু করছি, ভুল ত্রুটি হলে একটু মার্জনা।
অনিমেষ বুঝতে পারছিল একটা প্রচণ্ড কাশির দমক ভেতর থেকে উঠে আসছে। গানের আর 2 লাইন বাকি, এখন কাশলে চলবে না। এই কাশিটা তাকে আটকাতেই হবে যে করেই হোক। শেষ অবধি আটকানো গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। গানের একেবারে শেষ লাইনে এসে কাশির দমকা সামলাতে পারল না অনিমেষ। কিন্তু যা দেখে অনিমেষের বুক ভয় কেঁপে উঠল তা হল কাশির সঙ্গে উঠে আসা রক্ত। শর্মিষ্ঠা তাড়াতাড়ি ছুটে এসে অনিমেষকে তার গাড়িতে বসিয়ে কাছের হাসপাতালে গিয়ে অ্যাডমিট করল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনিমেষ দেখে শর্মিষ্ঠা তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে অপেক্ষা করছে। অনিমেষকে দেখে বলল, ডাক্তারবাবু কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছেন আগামী 6 মাস কোনো গান গাওয়া যাবে না। তোমার টিউশন স্টুডেন্টদের আমি জানিয়ে দিয়েছি এই 6 মাস তোমার পুরো রেস্ট। আর শোনো, একদম কোনো উল্টো পাল্টা চিন্তা করবে না তো, আমি আছি তোমার সঙ্গে। তুমি আর একা নও। তোমার হাই প্রেশার, একদম রেস্ট করো তো। টাকা পয়সা সংসার ইত্যাদি কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। বিয়ে আমরা 6 মাস পরেই করব। তোমার সুস্থ হওয়াটা আগে দরকার, খুব দরকার। কিন্তু অনিমেষ তখনও জানতো না যে ওর জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। প্রথম 4 মাস সব কিছু ঠিকঠাকই যায়। শর্মিষ্ঠার যত্নে অনিমেষ অনেকটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু শারীরিক দিক থেকে সুস্থ হয়ে উঠলেও মন দুজনেরই ভালো ছিল না। অনিমেষদের এই ফ্লোরে আরও 2 জন নিবাসী আছেন। তারা প্রায়ই কথার ছলে অনিমেষকে ব্যর্থ, যোগ্যতাহীন ইত্যাদি বোঝানোর চেষ্টা করেন। অনিমেষ অবশ্য এর কোনো কিছুতেই গুরুত্ব দেয় না, কিন্তু সবথেকে বেশি চাপ শর্মিষ্ঠার ওপর। ইউনিভার্সিটিতে নাচের জায়গায় সবাই তাকে একই কথা শোনাতে পিছপা হয় না। ছেলে বাড়িতে শুয়ে পায়ের উপর পা তুলে আরাম করছে, আর এদিকে মেয়েটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে নিয়ে আসছে। এরকম পুরুষ মানুষ কোন লজ্জায় বেঁচে আছে কে জানে। এরকম কেউ পুরুষ হতেই পারে না যার রোজগার করার, নিজের সঙ্গীর দেখভাল করার সামর্থ্য নেই। শর্মিষ্ঠা কি করে যে এরকম একজন বেকার ছেলের সঙ্গে বিয়ে করতে চায় কে জানে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা। তবে সেদিন ব্যাপারটা একেবারে চরমে পৌঁছে যায়। শর্মিষ্ঠা সকালে তার ইউনিভার্সিটির জন্য বেরিয়ে যায়। অনিমেষ এখন রান্না করা বা ঘরের কাজে শর্মিষ্ঠাকে সাহায্য করে, রাতে ডিনার বানিয়ে রাখে। এইসব করার সময় নিজের বাবার কথা মনে হয় অনিমেষের। বাবাও ঠিক এরকমই করত। তার জীবনেও যে কখনো একই দিন বা একই পরিস্থিতি আসবে তা অনিমেষ স্বপ্নেও কল্পনা করেনি। এইসব ভাবনায় অনিমেষ ডুবেছিল। হঠাৎ বেল বেজে উঠল। চিন্তার জাল ছিন্ন হয়ে যায় অনিমেষের। দরজা খুলে দেখে 3 জন ষণ্ডা মতন লোক, তার সঙ্গে আরেকজন দাঁড়িয়ে। সেই লোকটা ভেতরে এসে বিনা আমন্ত্রণে বসে পড়লেন। বাকি 3 জন দরজার বাইরেই রইল। লোকটি সোফায় বসে পায়ের উপর পা তুলে বলল, নমস্তে অনিমেষ বাবু, আমার নাম শঙ্কর সেঠ। আপনার বাবার মুখে হয়তো আমার নাম শুনে থাকতে পারেন। আমরা এক কারখানায় কাজ করতাম। এখন ভনিতা ছেড়ে সোজা কথায় সোজাভাবে আসি। আপনার বাবার যখন ওই আর্থিক আনটান হয়েছিল তখন আপনার বাবা আমার থেকে একটা বেশ মোটা অঙ্কের টাকা উনি ধার নিয়েছিলেন। আপনার মায়ের কিছু একটা অসুখ হয়েছিল ওই সময়, যদি ইফ আই এম নট রং। হ্যাঁ, করোনারি আর্টারি ডিজিজ, হার্টের অসুখ। करेक्ट। तो वो हॉस्पिटल बिल का उतना पैसा उनके पास नहीं था, तो वो मेरे से लिया था। मैंने दे भी दिया था। क्या है कि बहुत बढ़िया आदमी ছিলেন আপনার বাবা, কিন্তু কথাটা কি জানেন, সেই টাকাটা এখন আমি ফেরত পাই নাই। আপনার বাবা মার অ্যাক্সিডেন্টের কথা আমি শুনেছি, ইট ইজ ভেরি স্যাড, কিন্তু আমার টাকাটা যে এখন আপনাকেই শোধ করতে হবে অনিমেষ বাবু।
বাবা ধার করেছিলেন, কই এরকম কিছু তো কখনো বলেননি। দেখেন, সেটা তো আমার জানার কথা নয় অনিমেষ বাবু। बस हमें मेरा पैसा लौटा दो विद ऑल द इंटरेस्ट। काम ख़त्म। और रही बात लोन की, हमारे पास पेपर है जिसमें आपके फादर का सिग्नेचर भी आ जाए। ये देखिए। 3 লাখ? আমি মানে हाँ, तो इतने साल में इंटरेस्ट मिला कि वो तो टोटल 9 लाख के करीब होगा। देखिए अनिमेष बाबू, आप मेरे दोस्त के बेटे हो, इतना तो आपसे मैं नहीं ले सकता, लेकिन आप एक काम करो, मुझे 8 लाख रुपीस अभी दे दो। অনিমেষ হিসেব করে দেখল মেরে কেটে 6 লাখ টাকা সে দিতে পারবে। তার বিরাট কিছু সেভিংস নেই, যা আছে আর তার সঙ্গে ঘড়ি আর কিছু আনুষঙ্গিক জিনিস বিক্রি করলে টাকাটা উঠে যাবে। কিন্তু তা সত্ত্বেও 1 লাখ টাকা শর্ট পড়ছে। অনিমেষ বলল, দয়া করে আর 1 লাখ টাকা যদি কম করেন, বাকিটা আমি হয়তো। अरे ना बेटा, ये तो पॉसिबल नहीं है। देखो, पेपर में जो कंडीशंस लिखा हुआ है, जो इंटरेस्ट रेट है, उसी को ध्यान में रख के আমি এই অ্যামাউন্টটা বলছি। আর তুমি এর হিসাব করে দেখো, তাও তো 1 লাখ রুপিয়া তুমকো ছাড় দিয়েছি, এর বেশি কি আর হয়? আচ্ছা আচ্ছা, বেশ, আপনি কাল পরশুর মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। আমায় একটু সময় দিন, অন্তত 2 দিন। এতগুলো টাকা। বেশ, পরশু অবধি তোমার টাইম আছে, কিন্তু তার মধ্যে পুরো টাকাটা না পেলে আমি কিন্তু ভুলে যাব যে তোমার বাবা আমার ফ্রেন্ড ছিল। ওকে, আসি অনিমেষ, পরশু সি ইউ। শঙ্কর শেঠ বেরিয়ে যেতে অনিমেষ তাড়াতাড়ি প্রস্তুত হয়ে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল। সারাদিন রোদ্দুরে ঘুরে এদিক ওদিক করে 6.5 লাখ টাকা শেষমেশ জোগাড় করতে পারল অনিমেষ। একটা এফডি ছিল তার নামে, সেটাকে পুরো উইথড্র করে নিতে হয়েছে। অনিমেষ ওর বাবার মতো কোনো ধার দেনার পথে আর যায়নি, তাতে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে। অনিমেষ বাড়ি ফিরে এলো শর্মিষ্ঠা ফেরার আগেই। শর্মিষ্ঠার মেজাজ আজ অত্যন্ত খারাপ। তার উপর ফ্ল্যাটে ঢোকার মুখেই তাদের ফ্ল্যাটের এক কাকিমার সঙ্গে একচোট কথা কাটাকাটিও হয়ে যায়। এই শোনো, তোমার জায়গায় আমি হলে না এইরকম ছেলেদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম, বুঝেছো? পুরুষ মানুষ হয়ে জন্মেছো মানে রোজগার তো করতেই হবে, স্ত্রীর খেয়াল, পরিবারের খেয়াল রাখতে হবে, বুঝেছো? এখন বয়স কম তাই বুঝতে পারছো না, আমাদের বয়সে এসো, তারপর বুঝবে। শর্মিষ্ঠা বাড়ি ফিরলে অনিমেষ তার মুখ দেখে বুঝতে পারে ব্যাপার গুরুতর, তাই সে ওকে আর বিরক্ত করে না। শর্মিষ্ঠা ঘরে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দেয়। একটু রাতের দিকে দরজার ছিটকিনি খোলার আওয়াজে অনিমেষ সচেতন হয়। ডিনারের এখনো দেরি আছে, তার আগে কথা বলে নেওয়া প্রয়োজন। খুব সন্তর্পণে ঘরের দরজায় নক করে অনিমেষ। আসবো? নিজের ঘরে আসবে, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? এইসব তো তোমার। এসো। শর্মিষ্ঠার গলায় রাগের ছাপ স্পষ্ট। আস্তে আস্তে ঘরে ঢুকে খাটের এক কোণায় বসল অনিমেষ। এতদিন শর্মিষ্ঠার থেকে অনিমেষ 1 টাকাও নেয়নি, কিন্তু আজ পরিস্থিতি তাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে আর কোনো রাস্তা নেই। বলছিলাম, আমার কিছু টাকার দরকার, এই 50,000 মতন। আমাকে একটু 2 মাসের জন্য ধার দিতে পারবে? আমি তো এখন আবার আস্তে আস্তে গান গাইতে চেষ্টা করছি, আবার শেখানো শুরু করব।
অনুষ্ঠান করে আমি টাকা জোগাড় করে তোমায় ফেরত দিয়ে দেবো সবটাই। চাকরির জন্য 2টো ইন্টারভিউ দিয়েছি, দেখা যাক। আমার মনে হচ্ছে হয়ে যাবে, বুঝলে তো? তখন আর অসুবিধা হবে না। আমরা দুজন তখন আবার একসাথে সব ম্যানেজ করব। তোমার একার উপর সব বিলস, ইএমআই এসবের চাপ পড়বে না। অনিমেষের এই কথায় যেন আগুনে ঘি পড়ল। যে সলতেটা এতক্ষণ এতদিন নিভু নিভু হয়ে জ্বলছিল, সেটা এবার দপ করে জ্বলে উঠল। শর্মিষ্ঠার গত কয়েকদিনের ব্যবহারে আর কথায় অনিমেষ বুঝেছিল যে বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও মনে মনে শর্মিষ্ঠা বিরক্ত হয়ে উঠছে। তাই টাকা চাইলে হয়তো কিছু কটু কথা শুনতে হতে পারে বলে অনিমেষ মনে মনে প্রস্তুত হয়েছিল। কিন্তু ও যা আশা করেছিল আর যা বাস্তব হলো, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, তোমার লজ্জা, শরম, আত্মসম্মান সবই কি গঙ্গার জলে বিসর্জন দিয়ে এসেছ? একজন পুরুষ মানুষ হয়ে নিজের বুডবি ওয়াইফের কাছে হাত পেতে টাকা চাইতে লজ্জা করছে না একটু? বিয়ের আগে থেকে এই অবস্থা। ভাগ্যিস বিয়েটা হয়নি, নইলে আমার যে অনেক ক্ষতি হয়ে যেত। তোমার জন্য দিনের পর দিন কত কথা, অপমান আমার সহ্য করতে হয়েছে জানো? এত কথা আমি কেন শুনবো তোমার জন্য? সত্যিটা কি জানো? তুমি একজন সুবিধাবাদী, স্বার্থপর, ব্যর্থ একটা মানুষ। যে পুরুষ রোজগার করতে পারে না, অন্যের কাছ থেকে হাত পেতে টাকা চায়, তার মানুষ হয়ে জন্মানো বৃথা। তোমার জন্য যে কতগুলো টাকা সঞ্জয় দাকে দিয়ে এলাম, এতদিনের ওষুধ, চেকআপের এত খরচ, আর কত ক্ষতি করবে আমার। হ্যাঁ, আর কত ক্ষতি? এবার তো আমার কাজ নিয়ে টানাটানি পড়ে যাবে। এরকম মানুষের সাথে না এক ছাদের তলায় থাকা অসম্ভব। আমি চললাম বাবা মায়ের কাছে, তুমি যা খুশি তাই করো। অনিমেষের তখন 2 চোখ জলে ভেসে যাচ্ছে, শর্মিষ্ঠার চোখেও জল। অনিমেষের কোনো তোয়াক্কা না করে হাতের কাছে যা ছিল তাই ব্যাগে ভরে বেরিয়ে গেল শর্মিষ্ঠা। প্রিয় শর্মিষ্ঠা, তোমার জীবনের অনেক মূল্যবান সময়, দিন আমার জন্য নষ্ট হয়ে গেছে। ওই দিনগুলো আর ওই সময়গুলো আরো ভালো হতে পারতো আমি না থাকলে। তোমার জীবনে শনির মতন আগমন ঘটেছে আমার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে তোমাকে, কিন্তু আর ভাবনা নেই। শনির দশা এবার কেটে গেছে। সঞ্জয় আমার বন্ধু, আমার ভাইয়ের মতন। আমি সঞ্জয়কে বলে দিয়েছি বিয়ের অ্যারেঞ্জমেন্টসের জন্য যে টাকাটা তুমি ওকে দিয়েছো, তার 2 দিনের মধ্যেই যাতে তোমায় ফেরত দিয়ে দেয়। আর আমার কয়েকটা জিনিস, যেমন খাট, আলমারি, টেবিল, হারমোনিয়াম, ওগুলো সঞ্জয়ের লোক এসে সরিয়ে নিয়ে যাবে। আর আমাদের দুজনের নামে এগ্রিমেন্ট করা এই ফ্ল্যাট আমি তোমার নামে করে দিয়ে গেলাম। আমার কোনো অসুবিধা হবে না। এই পৃথিবীতে আমি একা, সেটা আমি খুব ভালো করেই জানি। ছেলে হয়ে জন্মেছি তো, রোজগার করার সামর্থ্য নেই। তোমার কথা অনুযায়ী সত্যি একজন ব্যর্থ মানুষ আমি। তোমার কাছে আমার অনেক দেনা, যা অর্থের বিনিময়ে শোধ করার সামর্থ্য এই মুহূর্তে সত্যি আমার কাছে নেই। আর সবকিছু অর্থের বিনিময়ে শোধ করাও যায় না। আমার কঠিন সময়ে যেভাবে তুমি আমার পাশে থেকেছ, যে যত্ন আর ভালোবাসা তোমার কাছে এই বিগত কয়েক মাসে আমি পেয়েছি, তা অমূল্য। আমি শিল্পী তো, রবীন্দ্রনাথের খুব বড় ভক্ত, তাই ওনার একটা কবিতা আসছে মনে। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমি এমন ব্যবস্থা করে যাব যাতে আমার মৃত্যুর খবর তুমি পাও, তাতে আশা করি আমার তোমার প্রতি থাকা সমস্ত ঋণ, তোমার প্রতি করা সমস্ত অন্যায় ক্ষতি সব মিটে যাবে। সবকিছুর জন্য আমি আমৃত্যু তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এই পৃথিবীতে বাবা মা আর গুরুর মৃত্যুর পর আমার নিজের বলতে কেউ নেই, আমাকে ভালোবাসারও কেউ নেই। তুমিও তাই পারলে আমায় ভুলে যাও আর ক্ষমা করো। ভালো থেকো শর্মী। ইতি, অনিমেষ। টেবিলের ওপর চিঠিটা চাপা দিয়ে রেখে বাড়ি থেকে বেরিয়ে এলো অনিমেষ। দরজাটা বাইরে থেকে টানলে অটোমেটিক লক হয়ে যায়। অনিমেষ খেয়াল করেছে বেরিয়ে যাওয়ার সময় হাতের কাছে বাড়ির চাবি থাকায় সেটাও নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল শর্মিষ্ঠা, তাই ওর ঢুকতে কোনো অসুবিধা হবে না। অনিমেষ বাড়ি থেকে বেরিয়ে সোজা শঙ্কর শেঠের ঠিকানায় গিয়ে তার সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিয়ে আসে। বাকি 50,000 টাকা অনিমেষ নিজের প্রিয় ল্যাপটপ, যেটায় সে কাজ করত, আর তার মোবাইল বিক্রি করে জোগাড় করেছিল। তার মায়ের হারমোনিয়াম সে বিক্রি করে উঠতে পারেনি। আজ অনিমেষের এই শহরের শেষ অনুষ্ঠান। অনেক মানুষ আজ উপস্থিত হলে। ভাবিনি আবার কোনোদিন গান গাইতে পারবো। মা সরস্বতীর কৃপায় আবার গাইতে পারছি। তবে আজ আমার শেষ অনুষ্ঠান। কিছু বিশেষ কারণে আমায় এই শহর ছেড়ে চলে যেতে হচ্ছে, তাই এই শেষ গানটা আপনাদের সকলের জন্য। কি রে, তুই এত রাতে এখানে? জামাই আসেনি? নিজের বাড়িতে আসার আবার এখন তখন কি মা? আর কে জামাই? আমি কি কাউকে বিয়ে করেছি যে তোমার জামাই থাকতে যাবে? সে কি, অনিমেষা তোর? সেসব অতীত মা, ওসব পুরনো কথা প্লিজ বাদ দাও। এটা তুই ঠিক করিসনি মা। হ্যাঁ, আমি জানি বাবা হিসেবে আমি খুবই খারাপ। তোর প্যাশনকে সাপোর্ট করিনি, তোকে সাপোর্ট করিনি। কিন্তু আজ আমি যা বলছি ভেবেই বলছি। অনিমেষ আমার চিন্তাধারাকে পুরো বদলে দিয়েছে জানিস। যেদিন তোরা একসাথে এলি এই বাড়িতে বিয়ের কথা জানাতে, প্রথমে তো আমি অনিমেষের গায়ক হওয়ার ব্যাপারটাকে গুরুত্বই দিইনি, ঠিক যেমন তোর ক্ষেত্রে এতদিন করে এসেছি। ভুল করেছি। কিন্তু তারপর দুপুরে একসময় অনিমেষ এসে বলল আমার সাথে আলাদাভাবে বসে কথা বলতে চায়। সত্যি ওর কথায় আমার এই পুরনো বিশ্রী ধারণাটা একেবারে পরিবর্তন হয়ে যায়। ছেলেটা খুব ভালো ছেলে রে, অনেক বড় আর ভালো মন। আপন বলতে ছেলেটার কেউ নেই রে, এই একমাত্র তুই বাদে। তুইও এখন ওকে অতীত বলছিস? বাবার কাছ থেকে এরকম একটা কথা শুনে শর্মিষ্ঠা সত্যি সত্যি হতভম্ব হলেও সে বলল, দেখো বাবা, তুমি যাই বলো, যে ছেলে রোজগার করে খেতে পারে না, বউয়ের কাছে টাকার জন্য হাত পাতে, এরকম কারোর সাথে আমি কেন থাকতে যাব? কে বলেছে অনিমেষ রোজগার করতে পারে না? রোজগার তো করতো। পরিস্থিতি এমন হয়েছিল যে সে অর্থে কিছু করার ছিল না। বা চাকরি কি একটাই নাকি? একটা গেছে আরো 10টা পাবে। আর বাইরের কোথাকার কে কি বলল তাতে তোদের কি যায় আসে রে? সংসার করবি, একসাথে থাকবি তো তোরা, তাই না? যারা বাইরে থেকে মন্তব্য করছে তারা তো নয়। তাহলে তোদের মধ্যে যদি সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাতে তো বাইরের কারোর কথায় তোদের কিছু আসা যাওয়া উচিত নয়। আর ছেলে মানেই তাকে রোজগার করতেই হবে, আর মেয়ে মানে বাড়িতে থেকে সংসার করতে হবে। কে বলেছে এরকম? কিন্তু মা, তুই তো আমার এরকম নোস। তুই তো সবই জানিস, বুঝিস মা। আর তাছাড়াও টাকাটা তোর কাছে কেন চাইছিল সেটা কি শুনেছিস? হঠাৎ যেন শর্মিষ্ঠা
একটা ধাক্কা খেল। এতক্ষণ যেন অন্য কেউ বা অন্য কিছু ওকে পরিচালনা করছিল। নিজের ওপর, নিজের কথার ওপর ওর কোনো নিয়ন্ত্রণ ছিল না। হঠাৎই যেন বাস্তবের মাটিতে ফিরে এলো শর্মিষ্ঠা। সত্যি তো, বাবার বলা প্রতিটা কথা, প্রতিটা বাক্য সত্যি। এ সবই তো ও জানে, বোঝে। তাহলে এ কি সর্বনাশ করে এসেছে সে? নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কাছের মানুষটাকে এসব কি বলে এলো সে? হঠাৎ বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল শর্মিষ্ঠা। অনেকদিন পর শর্মিষ্ঠার বাবার মনে হলো ছোটবেলার সেই পুতুলের মতো মেয়েটা যেমন কিছু হলেই তাকে এসে জড়িয়ে ধরত, বাবার বুকের মধ্যে মুখ গুঁজে দিত। আজ এত বছর পর সেই অনুভূতি যেন আবার ফিরে এলো তার কাছে। আজ অনেক রাত হয়ে গেছে, অনেক দিন বাদে এলি। কাল বিকেলে যাস, নিজেদের মধ্যে সব মিটিয়ে নিস রে মা। তোরা ভালো থাক, এটুকুই তো আমরা চাই। এমনিতেই অনেক কষ্ট দিয়েছি তোকে, আর না। আয়, ঘরে আয়। অনিমেষ শর্মিষ্ঠা আর তার বাবা মায়ের দূরত্ব ঘুচিয়ে দিয়ে গেছে। কিন্তু অনিমেষ বেনারস, গঙ্গার ঘাট। সেদিন শেষ অনুষ্ঠানের পর অনিমেষ শিয়ালদা চলে যায়। সেখান থেকে বেনারসগামী ট্রেনে চেপে বসে। আজ 1 মাস এই ঘাটেই এক সাধুর ডেরায় থাকে অনিমেষ। সারাদিন সাধুর সঙ্গে বসে গান গায়। প্রচুর মানুষ দাঁড়িয়ে ওর গান শোনে, টাকা পয়সা দেয়। সাধু বাবা প্রথম দিন অনিমেষের গান শুনে বলেছিল, बेटा तुम हमारे साथ यहाँ पर रहो। मेरा नाम भोला शंकर আছে। ভোলানাথ দেখবে তোমার সব দুঃখ কষ্ট সব দূর করে দেবে। কিন্তু বেটা, তোর গলায় এত সুর, এত আবেগ, কি করে এরকম গাছ রে বেটা? আমার গুরু বলতেন তোর জীবনে অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, আর সেই জন্যই তো তোর গলায় এত সুর। তুই গান গাইবি, গান তোকে সব দেবে। তারপর থেকেই এই সাধুর সান্নিধ্যে থাকতে শুরু করে অনিমেষ। সেদিন সকালেও অনিমেষ অন্য দিনের মতো গান গাইছিল। অনিমেষ, অনিমেষ, হঠাৎ চেনা কণ্ঠের ডাকে চমকে উঠল অনিমেষ। দেখল শর্মিষ্ঠা ছুটে আসছে। পেছনে শর্মিষ্ঠার বাবা ও আরও কিছুজন অচেনা লোক। শর্মিষ্ঠা এসে অনিমেষকে জড়িয়ে ধরল। কোথায় চলে গেছিলে তুমি আমায় ছেড়ে অনিমেষ? জানো এই 1 মাস আমার কিভাবে কেটেছে? সারা কলকাতা শহর চষে ফেলেছি আমি তোমায় খুঁজতে খুঁজতে, জানো? তারপর মনে হলো সেদিন ছাদে তুমি বলেছিলে তোমার বেনারস আসার ইচ্ছে ছিল। ফাইনালি 1 সপ্তাহ খোঁজার পর তোমায় পেলাম। কেন কেন আমায় ছেড়ে চলে গেছিলে বলো, কেন? শর্মিষ্ঠা, ছাড়ো, এখানে অনেক মানুষ আছে, সবাই দেখছে। দেখুক। এই সব কিছু ভুল মানুষের ভুল কথাকে গুরুত্ব দিয়েছিলাম বলেই আজ আমাদের এত কষ্ট পেতে হলো। কে দেখলো কি বললো আমার আর কিছু যায় আসে না তাতে। আমার শুধু তোমাকে নিয়ে যায় আসে অনি, আর কাউকে না, কেউ না। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ। সঙ্গমা এসেছেন রে তোকে নিয়ে যেতে। এ ডাক তো তুই ঠেকাতে পারবি না রে বেটা। যা, তোর কষ্টের দিন শেষ। যেদিন তুই এলি আমাকে বললি, उस दिन से ही मैं भोलानाथ के पास तेरे लिए आशीर्वाद मांगता था। क्या बुझली? भोलानाथ ने सब सुन ली बाबा, सब सुने लिए छे। लौट जा बेटा, लौट जा। बहुत रोया है, बहुत रोया है। अनेक केदेছিস बेटा, अनेक केदेছিস। तुझे क्या लगता मुझे कुछ नहीं मालूम? রোজ রোজ ওর ছবি বুকে নিয়ে তুই কাঁদতিস, তাই না? চোখ বুঝে বুঝে কাঁদতিস। তুই কি ভাবলি আমি কুছ দেখিনি? যা বেটা, যা,
तुम्हारा प्यार सच्चा है बेटा। कोई तुम्हें अलग नहीं कर सकता। स्वयं भोलानाथ का आशीर्वाद है तुम्हारे साथ। जाओ बेटा। এই হাত এই জীবনে আর কখনো ছাড়বো না অনি। ন্যাড়া বেলতলায় একবারই যায়। তুমি আমার থেকে দূরে না গেলে আমি কখনো জানতেই পারতাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালো কথা, ইন্টারভিউ দিয়েছিলে মনে আছে? আমি কোনো রকমে ম্যানেজ করে এসেছি। তোমার শরীর খারাপ বলেছি 1 মাস পর থেকে জয়েন করবে। আর তোমার শেষ অনুষ্ঠানের পর তোমার গান শোনার জন্য মানুষের দাবি যদি দেখতে অনিমেষ, তোমার স্টুডেন্টরাও পাগলের মতন তোমার খোঁজ করছিল। বলছিল অনিমেষ স্যার ছাড়া আর কোথাও কারোর কাছে শিখবই না। তুমি একা নও অনি, আমরা সবাই আছি তোমার সাথে। চলো এবার ফেরার পালা, আবার নতুন করে সব শুরু করার পালা। চলো। ন্যাড়া বেলতলায় একবারই যায় তো কই? তোমার মাথায় তো সেই আগের মতনই চুল আছে দেখছি, ন্যাড়া মাথা তো দেখছি না। তাই? ও, তুমি আমায় ন্যাড়া মাথা দেখতে চাও? বেশ, তাই চলো, দেখাচ্ছি তোমায়। চলো। এই বলে শাড়ির খুঁট কোমরে গুঁজে সেই বিচিত্র ভঙ্গিতে দাঁড়ালো শর্মিষ্ঠা। আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল অনিমেষের। এও কি সত্যি সম্ভব? যে জীবনের প্রতি সমস্ত আশা প্রত্যাশা ত্যাগ করে সব কিছু ছেড়ে ছুড়ে অনিমেষ চলে এসেছিল এখানে, সেই জীবন আবার নতুন করে শুরু করার, আবার নতুন করে বাঁচার সুযোগ পাচ্ছে সে। অনিমেষ আর শর্মিষ্ঠার এই মিলনে যেন আজ প্রকৃতি সত্যি মুখরিত। বিকেলে সূর্য তার শেষ কিরণ ছড়িয়ে বিলীন হয়ে গেল গঙ্গাবক্ষে। বেনারস শহর, গঙ্গার ঘাট, মানুষজন সবাইকে পেছনে ফেলে পুরনো গ্লানি ও সংকীর্ণতার সমাপ্তি ঘটিয়ে অস্তমিত সূর্যের শেষ কিরণ মেখে অনিমেষ আর শর্মিষ্ঠা এগিয়ে চলল তাদের নতুন যাত্রাপথের দিকে। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প সমাপ্তি। লিখেছে অনিত্র হালদার, শর্মিষ্ঠা ঐন্দ্রিলা, অনিমেষ চয়ন, শর্মিষ্ঠার বাবা আরজে দেব, শর্মিষ্ঠার মা ইন্দ্রাণী, কাকিমা তৃষিতা, সাধু বাবা অরিন্দম, অ্যানাউন্সার জ্যোতিষ্মান, শঙ্কর শেঠ, রুদ্র, প্রীতি, শ্রীতমা, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন আরুষা অ্যান্ড ঐন্দ্রিলা, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।